levantarse de ese motor y que fue. Besite na, rontrapa chapa, bas. আমাকে আর খেপিও না কাঠবিড়ালি, না হলে তোমাকে বুঝিয়ে দেব এই লিচে বেলায় আর কি কি করতে পারে। জিমিন এই কথা শুনে একটু ভয় পেয়ে গেল। সুগাকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইলো, কিন্তু সুগার শক্তির সাথে পারলো না। সুগা জিমিনের মুখের দিকে তাকিয়ে আছে। কি যেন একটা আছে জিমিনের চেহারাতে, মায়া, মোহ, না, এক নিষ্পাপ চঞ্চলতা, যা সুগার মতো শান্ত মানুষকে চিন্তিত করে দিচ্ছে। সুগা যখন এইসব ভাবছিল জিমিনের মুখের দিকে তাকিয়ে, জিমিন হঠাৎ করে সুগাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। সুগা তার সামলাতে না পেরে মেঝেতে হোঁচট খায়। একটা শয়তানি হাসি হেসে নিজের মনে বিড়বিড় করে ওঠে, উফ কাঠবিড়ালি, যেদিন তোমাকে ধরতে পারবো একদম খেয়ে ফেলবো ধরে। আমাকে লিচ্চে বিলাই বলা, তাই না? অন্যদিকে জাঙ্কুক যখন তের আরো কাছে যাবে, ঠিক তখনই জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে বিছানার পাশে টেবিলের ওপর থেকে। সাথে সাথে জাঙ্কুক টেকে ছেড়ে দেয়। তার চোয়াল শক্ত হয়ে আসে। এক মুহূর্তের মধ্যে তার মুখবয়বে চরম বিরক্তির ভাব স্পষ্ট ফুটে ওঠে। তে জাঙ্কুকের কাছ থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে রুম থেকে বের হয়ে যায়। তের চলে যাওয়ার দিকে জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জাঙ্কুক জানে না তার কি হয়েছে, কেন তের প্রতি সে এত দুর্বল ফিল করে, কেন তেকে দেখলে তার ইচ্ছা করে তেকে নিজের মনের খাঁচায় সারা জীবনের মতো বন্দি করে রাখতে। কি এমন আছে তের মাঝে যা এই জীবন জাঙ্কুকের মতো মাফিয়াকে পাগল করে দিচ্ছে? জাঙ্কুক যখন এসব চিন্তা করছিল, তখনই জাঙ্কুকের ফোনটা আবার বেজে উঠল। জাঙ্কুক এবার ফোনটা রিসিভ করে বারান্দায় চলে গেল কথা বলতে বলতে। এদিকে জিমিন সুগার রুম থেকে এক ছুটে সিঁড়ি দিয়ে দৌড়িয়ে নিচে চলে আসে, যাতে করে সুগা আর তাকে ধরতে না পারে। জিমিনের গাল দুইটা লজ্জায় লাল হয়ে গেছে। ওই রুমে ঘটা সব ঘটনার কথা মনে করতেই ভুলবশত জিমিন যখন আরমোনা হয়ে এসব চিন্তা করতে করতে কিচেনের দিকে যাচ্ছিল, লিসার সাথে জিমিনের আচমকা ধাক্কা লাগে। লিসার হাতে কিছু ধোয়া বাসন থাকায় সেগুলো মাটিতে পড়ে যায়। একটা কাচের প্লেট ভেঙে যায় মাটিতে পড়ে। এটা দেখে লিসা তো তেলে বেগুনে জ্বলে ওঠে। জিমিনকে উদ্দেশ্য করে খুবই খারাপ ভাষায় লিসা চেঁচিয়ে বলে ওঠে, হায় হায় রে, আমার সব ধোয়া বাসনগুলো মাটিতে ফালাইয়া নোংরা কইরা দিল। এই যে মেম সাহেব, আপনি কি চোখে দেখেন না? চোখ কি পায়ে নিয়ে হাঁটেন? চোখটা একটু উপরে তুলে হাঁটেন। আপনাদের মতো জাঙ্কুক স্যারের সাথে বিছানায় শুইয়া আমি দিন কাটাই না এখানে। আসলে লিসা জিমিনকে চিনতো না, যেহেতু জিমিন বেশি দিন আসেনি এই মেনশনে। লিসা ভেবেছিল জিমিনও হয়তো বা ওই সকল মেয়েদের মতোই কেউ একজন, যারা জাঙ্কুকের প্রতি রাতের বেড পার্টনার হতো। সেই জন্য লিসা রাগে জিমিনকে এই ধরনের একটা বাজে কথা বলেছিল। জিমিন তো লিসার এই ধরনের কথা শুনে অনেক রেগে যায়। লিসাকে কিছু বলার সুযোগ না দিয়ে সজোরে লিসার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় জিমিন। রাগে কণ্ঠে লিসাকে উদ্দেশ্য করে জিমিন বলে উঠল, কি বললি? আরেকবার বল। তোর এই জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমাকে না চিনে আমার সম্পর্কে এই ধরনের বাজে কথা বলতে পারলি কিভাবে? লিসা জিমিনের থাপ্পড়ের তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। রাগে চোখে জিমিনের দিকে তাকিয়ে বলে, আপনি আমারে চর মেরে ঠিক করলেন না মেম সাহেব। আপনার মতো মাইয়া মানুষ তো জাঙ্কুক স্যারের সাথে বিছানায় গিয়া এক রাত কাটাইয়া টাকা ইনকাম করে। আমাদের মতো চাকরদের তো তার উপায় নেই। আমাদের তো লজ্জা শরম বলতে কিছু আছে। আপনাদের মতো তো আমরা জাঙ্কুক স্যারের সাথে বিছানায় রাত কাটাই না। ব্যাস, জিমিনের জন্য আর সহ্য হলো না। সে লিসার দিকে তেড়ে আসলো লিসাকে আরেকটা থাপ্পড় মারার জন্য। কিন্তু লিসা এবার ফ্লোরে পড়ে থাকা একটা কাচের টুকরা নিজের হাতে নিয়ে জিমিনের দিকে ধরে কর্কশ কণ্ঠে বলে উঠল, তোর সাথে এতক্ষণ ভালো ব্যবহার করছিলাম দেখা বেশি বাইরে গেছিস তাই না? তোর মতো মাইয়াদের 1 মিনিট লাগবে আমার গলা কাইটা ফ্যানের সাথে ঝুলাই দিতে। জিমিন লিসার এই ধরনের আচরণে আর কথা একটু ভয় পেয়ে যায়, কিন্তু রাগী কণ্ঠে বলে ওঠে আবারও, শোন, আমি জানি না তুই কে বা তোর কি সমস্যা আমার সাথে। ঝামেলা প্রথমে তুই শুরু করেছিস, আমি না। আমার সম্পর্কে না জেনে আর একটা বাজে কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আর আমি ওইরকম মেয়ে মানুষ নই। আমি এখানে এসেছি আমার বান্ধবী ডেকে নিয়ে যেতে, এর বেশি কিছুই না। তাই যা বলবি মুখ সামলে বল। লিসা এবার কাচের টুকরোটা হাত থেকে ফেলে একটা বিদ্রুপ হাসি দিয়ে তাচ্ছিল্যের সুরে বলে উঠল জিমিনকে, ও তাহলে আপনি এখানে আপনার ওই মেম সাহেবের বাঁচাইতে আসছেন? ভালোই, যেমন বান্ধবী তেমন সখী। তো মেম সাহেব, আপনার সাথে কি জাঙ্কুক স্যার এক রাত কাটায়নি, যেমনটা আপনার বান্ধবীর সাথে কাটাইছিল? না কাটাইলে সমস্যা নাই। আপনি গিয়ে জাঙ্কুক স্যারের সাথে সেসব নাটক করেন যেগুলো আপনার বান্ধবী তে ম্যাডাম করেছেন। তাহলে দেখবেন আপনাকেও জাঙ্কুক স্যার এক রাতের জন্য নিজের বেড পার্টনার বানাই নেবে। বুঝতে হবে, আপনাদের মতো মায়া মানুষদের আবার লজ্জা শরমটা একটু কম কিনা। লিসা কথাটা শেষ করার আগে জিমিন লিসার গলা চেপে ধরল। জিমিনের চোখে যেন আগুন জ্বলছে।
লিসাকে আজই শেষ করে দেবে, তাতে করে জেল হোক যা হোক হোক। জিমিন রাগান্বিত কণ্ঠে বলে উঠল লিসাকে, আজকে তোর শেষ দিন। আজকে যদি তোর এই জিহ্বা আমি টেনে না ছিঁড়ে ফেলেছি তবে আমার নামও জিমিন না। তুই আমার প্রাণপ্রিয় বান্ধবীর সম্পর্কে এত বড় বাজে কথা বলেছিস, তোকে আমি এত সহজে ছেড়ে দেব না। লিসা কম যায় না, জিমিনের কথা সে কানেই নিল না, বরং জিমিনের হাতে তার বড় বড় নখ দিয়ে এলোপাথারি ভাবে খামচে দিতে লাগলো। জাঙ্কুক ঠিক সেই সময় নিজের রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। কারোর আসার পায়ের আওয়াজ পেতেই লিসা তাড়াতাড়ি জিমিনের হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে পড়ে যাওয়ার অভিনয় শুরু করলো। আহ কি ব্যথা! মেম সাহেব, আমারে আর মাইরেন না, আমি ভুল করছি, আপনারা আমাকে সাহায্য করার কথা বললা। জিমিন লিসার হঠাৎ এমন রূপ বদলানো দেখে অবাক হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক সেখানে এসে উপস্থিত হয়। চারপাশের অবস্থা আর পরিবেশ দেখে জাঙ্কুক ভেবেই নিল যে এই জিমিন নামের মেয়েটাই হয়তোবা আবার কোনো অঘটন ঘটিয়েছে। জাঙ্কুককে দেখে লিসা আরো নাটক শুরু করে দিল। আমারে মাফ কইরা দেন মেম সাহেব, আমি ভুল করছি। আমি আর জীবনেও আপনারে আমারে কাজে সাহায্য করার কথা কমু না, আর মাইরেন না আমারে। লিসার এই ধরনের কথা শুনে জাঙ্কুক মনে করে জিমিন হয়তোবা তার মেনশনের মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছে। জাঙ্কুক এটা শুনে অনেক রেগে যায় আর জিমিনের দিকে ঠান্ডা দৃষ্টি নিক্ষেপ করে ধমক দিয়ে বলে ওঠে, এই মেয়ে, কি সমস্যা তোমার? যখন থেকে এখানে এসেছো যার সাথে যা ইচ্ছা ব্যবহার করে যাচ্ছ, এটা কি তোমার নিজের বাড়ি পেয়েছো নাকি? জিমিন জাঙ্কুকের এই ধমক শুনে একটু ভয় পেয়ে গেল। নিজের রাগকে নিয়ন্ত্রণ করে জিমিন আমতা আমতা করে বলে উঠল, শুনুন, ও ও মিথ্যা কথা বলছে। ও আমার সাথে আগে ঝামেলা শুরু করেছিল, আমি ওকে আগে কিছুই করিনি, আমি তো ওকে চিনিও না। লিসা তার নাটকের মাত্রা আরো বাড়িয়ে দেয়, নেকা কান্নার সুরে বলে ওঠে জাঙ্কুককে, দেখছেন জাঙ্কুক স্যার, আমারে মিথ্যাবাদী বানায় দিল। হ্যাঁ, আসলেই তো আমি মিথ্যাবাদী। মেম সাহেব সত্যি কথা কইছে স্যার, আমারই ভুল স্যার, মেম সাহেবকে আমার একটু সাহায্য করতে বলা। এটা বলে লিসা কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিল। জাঙ্কুক জিমিনের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বরফ শীতল কণ্ঠে বলে উঠল জিমিনকে, শোনো মেয়ে, তোমায় কিন্তু আমি আমার মেনশনে থাকতে দিয়েছি শুধুমাত্র তোমার বান্ধবীদের জন্য। তুমি যদি ভেবে থাকো এখানে আছো বলে যার সাথে যেমন ইচ্ছে ব্যবহার করতে পারবে, তাহলে তোমার ভাবনা শীঘ্রই পরিবর্তন করে ফেলো, না হলে আমি বাধ্য হব তোমাকে আমার নিষ্ঠুর আচরণ দেখাতে। আর কান খুলে শুনে রাখো, এই মেনশনে সবাই চলে আমার কথায়, এখানে কেউ কারোর সাথে মিসবিহেভ করে না। সেখানে তুমি এখানে আসার পর থেকে আমার অ্যাসিস্ট্যান্টকে যা নয় তাই বলে অপমান করেছো, আমার গার্ডদেরকে অপমান করেছো, এখন আবার আমার মেনশনের মেয়েদের সাথে মিসবিহেভ করছো। যদি আমি আর একবার তোমাকে এসব কাজ করতে দেখি, সেটার ফল কিন্তু তোমার জন্য ভালো হবে না। Am I clear? জিমিন জাঙ্কুকের এই সকল কথা একটু রেগে গেল, মনে মনে বলে উঠল, কি মনে করে কি লোকটা নিজেকে যা ইচ্ছে হবে তাই বলবে, তাও আবার না জেনে না শুনে। ক্ষমা চাওয়া দূরে থাক, জিমিন জাঙ্কুকের কাছে এক ধাপ এগিয়ে এসে শান্ত স্বরে বলে উঠল, আপনি আমাকে ভুল জাজ করছেন মিস্টার জাঙ্কুক, আমি আপনার মেয়েদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। আর লিসা, যার নাটক দেখে আপনি আমাকে আজকে জাজ করছেন, এর জন্য আপনি একদিন পস্তাবেন মিস্টার জাঙ্কুক। জাঙ্কুক জিমিনের এই কথা শুনে অনেক রেগে গেল, কত বড় সাহস এই মেয়ের, ক্ষমা চাওয়ার বদলে আবার জাঙ্কুককে থ্রেট দিচ্ছে। জিমিন আর ওইখানে দাঁড়ালো না, উল্টো দিকে ফিরে উপরে যেতে নেওয়ার আগেই জাঙ্কুক এক ধমক দিয়ে জিমিনকে বলে উঠল, দাঁড়াও, তোমার সাহস তো কম না, তুমি আমাকে থ্রেট দিচ্ছ? তুমি জানো যদি আমি চাই 1 মিনিটের মধ্যে তোমার এই অহংকার ধ্বংস করে দিতে পারি। জিমিন দাঁড়িয়ে গেল জাঙ্কুকের ধমক শুনে, তার হৃদয়ে কিছুটা ভয় কম্পিত হলো। লিসা এসব কাহিনী দেখে বেশ উপভোগ করছিল মনে মনে, সে তো এটাই চেয়েছিল, জাঙ্কুক যেন তার সাজানো নাটককে বিশ্বাস করে নেয়। লিসা নিজের মনে কুটিল হেসে ফ্লোরে পড়ে থাকা প্লেটের একটা ভাঙা কাঁচের টুকরার সাথে নিজের হাতের কোণটা ইচ্ছে করে একটু ঘষা দেয়, যার ফলে লিসার হাতের ওই জায়গা থেকে রক্ত বের হতে শুরু করে। লিসা আরো নাটক শুরু করে দেয় এবার, আমার হাত, ও মা গো, আমার হাতটাও কেটে গেল। বিধাতা যেন সকল কষ্ট আমাদের মতো অসহায় মানুষদের জন্য তৈরি করেছেন। অবশ্য আমরা তো খেটে খাওয়া মানুষ, সবার মতো তো বিছানায় শুয়ে থাকার মতো মানুষ না। লিসার এই কথা শুনে জিমিন বুঝতে পারলো লিসা তাকে আর তেকে উদ্দেশ্য করে শেষের কথাটা বলেছে। রাগে আর অপমানে জিমিনের চোখ লাল হয়ে এলো, সে কিছু বলতে পারলো না, চুপ করে দাঁড়িয়ে থাকলো এখানে। জাঙ্কুকের চিৎকার শুনে ততক্ষণে তে আর সুগাও নিচে নেমে এসেছে। সুগা তাড়াতাড়ি জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুককে ঠান্ডা করার চেষ্টা করলো। সে জাঙ্কুককে কোনো প্রশ্ন করলো না এই মুহূর্তে, কারণ সে জানে জাঙ্কুককে এখন প্রশ্ন করা মানে পরিস্থিতি আরো বেগতিক করে তোলা। তে জিমিনের পাশে এসে দাঁড়ালো। তে কিছুই বুঝতে পারছে না এখানে কি ঘটেছে, যার জন্য জাঙ্কুক জিমিনের উপর এইভাবে চিৎকার করছে, আর লিসা বা কেন ফ্লোরে পড়ে আছে।
তে জিমিনকে ইশারায় জিজ্ঞেস করে, কি করেছিস তুই যার জন্য ওই রাক্ষসটা এত ক্ষেপে গিয়েছে? জিমিন কিছু না বলে তের দিকে তাকালো। জিমিনের লাল চোখ জোড়া দেখে তে বুঝতে পারলো এমন কিছু হয়েছে যার জন্য জিমিন মনে কষ্ট পেয়েছে। জাঙ্কুক তে আর জিমিনের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সুগাকে উদ্দেশ্য করে বলে উঠল, সুগা শোনো, আমি আজকে একটা বিশেষ কাজের জন্য দেশের বাইরে যাচ্ছি, লন্ডনে। ওইখান থেকে ফিরতে কিছুদিন সময় লাগবে। আমি ইউনোকে সাথে করে আমার সাথে নিয়ে যাচ্ছি। তুমি এইখানে থেকো আর ওদের দুজনের দিকে কড়া পাহারা রেখো, যেন এখান থেকে পালাতে না পারে। জি স্যার, আমি অবশ্যই ওদের দুজনের দিকে খেয়াল রাখবো। আর তুমি মিস মুনকে ডাক দাও, তিনি যেন এইসব এখনই পরিষ্কার করে ফেলেন, আর লিসার হাতে যেন ব্যান্ডেজ করে ওকে যেন রুমে দিয়ে আসে। জি স্যার, আমি মিস মুনকে ডেকে দিচ্ছি, উনি এখনই এসে সব পরিষ্কার করে দেবেন। জাঙ্কুক আর কিছু বলল না, গটগট করে হেঁটে উপরে নিচের রুমে চলে গেল। সুগা জিমিনের দিকে তাকালো। জিমিনের চোখে পানি দেখে সুগার ভেতরটা কেঁপে উঠল। জীবনে প্রথমবার কোনো মেয়ের চোখের পানি সুগার হৃদয়কে এত যন্ত্রণা দিচ্ছিল। সুগা আর ওইখানে দাঁড়ায় না, জাঙ্কুকের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। তে জিমিনকে নিয়ে তার রুমে চলে যায়। মিস মুন এসে ফ্লোরটা পরিষ্কার করে লিসার হাতে ব্যান্ডেজ করে দিয়ে তাকে রুমে নিয়ে যায়। মিস মুন, যে হলো এই মেনশনের সবচেয়ে সিনিয়র মেড। মিস মুনকে সবাই এই জন্য সম্মানের চোখেই দেখে। জাঙ্কুক যখন তার এই মেনশনটা তৈরি করেছিল, সর্বপ্রথম মিস মুনকে তার মেনশন পরিষ্কার পরিচ্ছন্নর জন্য রেখেছিল। মিস মুন জাঙ্কুকের থেকে বেশ বড়, এই কারণে জাঙ্কুক ও মুনকে মিস মুন বলেই ডাকেন। মিস মুন খুবই দয়ালু আর কোমল হৃদয় আর সৎ একজন নারী। বাকি মেয়েদের থেকে মিস মুন অনেক আলাদা, তার চালচলন কথাবার্তা খুবই মাতৃসুলভ। এই কারণে জাঙ্কুক এই মেনশনে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাস করেন মিস মুনকে। সুগা জাঙ্কুকের রুমের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক সেই সময় নিজের লাগেজ গুছাতে ব্যস্ত। সুগা শান্ত স্বরে বলে ওঠে, স্যার ভেতরে আসতে পারি? হ্যাঁ এসো। সুগা ধীরে ভেতরে এলো। কি বলবে তাড়াতাড়ি বলো সুগা, আমি আর 1 ঘন্টার মধ্যে বের হয়ে যাব। জি স্যার। স্যার, আমি কি জানতে পারি ওই সময় ওইখানে কি এমন ঘটেছিল যার জন্য আপনি জিমিনের উপর এত রাগ করলেন? জাঙ্কুক এক মুহূর্তের জন্য থেমে যায়। একটু অবাক হয়ে সুগার দিকে তাকায় জাঙ্কুক। জাঙ্কুক জানে সুগা কখনোই তাকে জরুরি কাজের বিষয় ছাড়া আর কোনো প্রশ্ন করে না। তবে আজকে ওই ফালতু ঘটনা জানার জন্য সুগার এত আগ্রহ দেখে জাঙ্কুক বেশ অবাক হলো। আসলে ঘটনা জানার কথা না, সুগা তো জানতে চেয়েছিল কেন জাঙ্কুক জিমিনের উপর রেগে গিয়েছিল। জাঙ্কুক শান্ত স্বরে উত্তর দেয়, জিমিন লিসার সাথে মিসবিহেভ করছিল। লিসা নাকি ওকে কাজে হেল্প করতে বলেছিল, সেই জন্য জিমিন নাকি লিসাকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়েছিল। এই কারণে আমি রাগ হয়েছিলাম ওর উপর। সুগা জাঙ্কুকের বলা ঘটনা শুনে একটু অবাক হয়। জিমিন যে এই কাজ করতে পারে না সেই সম্পর্কে সুগা শতভাগ নিশ্চিত। হয়তোবা অন্য কোনো ঘাপলা আছে এখানে। সুগা আবার বলে উঠল জাঙ্কুককে, জাঙ্কুক স্যার, আমার কাছে মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। জিমিনের মতো মেয়ে এই কাজ করতে পারে না। আমি শিওর স্যার, লিসা মিথ্যা কথা বলছে। জাঙ্কুক সুগার এই কথা শুনে কিছুটা অবাক হয়ে আবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিল সুগার দিকে, তুমি কিভাবে এত নিশ্চিত যে জিমিন এই কাজ করেনি আর লিসা মিথ্যা কথা বলছে? তুমি তো এই ঘটনার সময় ওইখানে ছিলেই না। তবে হ্যাঁ স্যার, আমি ছিলাম না ওই সময় ওইখানে। কিন্তু স্যার, আপনি চিন্তা করে দেখুন, যে মেয়ে তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচানোর জন্য আপনার মতো ভয়ানক মাফিয়ার মেনশনে চলে আসতে একবারও কোনো ভয় করলো না, তার মতো মেয়ে কিভাবে এই অমানবিক কাজ করতে পারে? জাঙ্কুক এবার চুপ হয়ে গেল। কিছুক্ষণ চিন্তা করে দেখলো, আসলেই তো জিমিন তো এখানে শুধুমাত্র তের জন্য এসেছে, তেকে নিয়ে যাওয়ার জন্য। তে তো জিমিনের বেস্ট ফ্রেন্ড, আর কিছুই না। তারপরও জিমিন তেকে অনেক বেশি ভালোবাসে, যার জন্য সে রিস্ক নিতে চিন্তা করেনি। তার মতো মেয়ে কিভাবে এই কাজ করতে পারে? জাঙ্কুক আর ভাবতে পারছে না। রেগে থাকলে তার মাথায় চিন্তা করার ক্ষমতাটা কমে যায়। এমনিতেই তে তার হৃদয় পুড়িয়ে দিচ্ছে, তার মধ্যে এইসব। না, জাঙ্কুকের এবার মাথা ব্যথা করছে। জাঙ্কুক সুগার দিকে তাকিয়ে বিরক্ত আর ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, শোনো সুগা, আমি জানি না আসলে এখানে কার দোষ ছিল। আমি তখন একটু বেশি রেগেছিলাম, তাই আমি ভেবেছিলাম জিমিনেরই দোষ ছিল ওইখানে। আমি তখন আর ওইসব চিন্তা করতে পারিনি। আমি আর ভাবতে পারছি না এটা নিয়ে, এসব বাদ দাও এখন। সুগা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জাঙ্কুক আবারও বলে উঠলো, আমি আর কিছুক্ষণ পরেই বের হব। তুমি মেনশনের দিকে খেয়াল রেখো আর ওদের দুইজনের দিকে। আর সুগা, তেকে ভালোভাবে দেখাশোনা করো। আমি কিছুদিনের মধ্যেই ফেরত চলে আসবো। আর কোনো ঝামেলা হলে সাথে সাথে আমাকে ফোন করে জানিও। অবশ্যই স্যার, আপনি চিন্তা করবেন না। সুগা জাঙ্কুকের রুম থেকে যাওয়ার জন্য পা বাড়াতেই জাঙ্কুক আবারও বলে উঠলো, সুগা, তুমি তেকে একটু ডেকে দাও তো আমার রুমে, ওর সাথে একটু জরুরি কথা আছে। জি স্যার। সুগা জাঙ্কুকের রুম থেকে বের হয়ে কিছুক্ষণ হেঁটে একটা রুমের সামনে এসে দাঁড়ালো।
যেই রুমটা তেকে দেওয়া হয়েছিল থাকার জন্য। সুগা দরজায় নক করলো, তে দরজাটা খুললো। সুগা তেকে দেখে শান্ত স্বরে বলে উঠলো, তে, জাঙ্কুক স্যার তোমাকে ওনার রুমে যাওয়ার জন্য ডেকেছেন। তোমার সাথে নাকি ওনার জরুরি কথা আছে। আমার সাথে? কি জরুরি কথা সুগা ভাই? আমার তো খুব ভয় লাগে আপনার এই জাঙ্কুক স্যারের কাছে যেতে। আপনি গিয়ে জেনে আসুন না কি জরুরি কথা দয়া করে। সুগা তের কথা শুনে ক্লান্ত চোখে তের দিকে তাকালো। ধীরে ধীরে বলে উঠলো, আমাকে কি স্বর্গে পাঠাবার ইচ্ছা আছে তোমার তে? যদি না থাকে দয়া করে জাঙ্কুক স্যারের রুমে যাও। আর যদি তুমি না যাও স্যার না আমাকে উড়িয়ে দেবে। তুমি কি চাও তোমার বেস্টি এত তাড়াতাড়ি বিধবা হয়ে যাক? তে সুগার শেষ কথা শুনে চমকে উঠল। অবাক হয়ে জিজ্ঞাসা করলো সুগাকে, কি জিমিন বিধবা হয়ে যাবে মানে? এইসব কি বলছেন সুগা ভাই? জিমিনকে আপনি বিয়ে বা করলেন কবে? বিয়ে করিনি, কিন্তু করব যত তাড়াতাড়ি সম্ভব। তোমার বেস্টিকে আবার এই কথা বলো না, যার আগে এই কথা শুনলে তো আগেই অন্য বেটার লগে পালাই যাবে। তখন আমি কি করব? হ্যাঁ, আমার তখন দেবদাস হয়ে বসে থাকতে হবে সারা জীবন। তে সুগার এই কথা শুনে খিলখিল করে হেসে দেয়। জিমিন যে এত অল্প সময়ের মধ্যে সুগাকে তার প্রতি পাগল করে দিয়েছে তে তা বুঝতে পারেনি। তে হাসি থামিয়ে বলে উঠল, ঠিক আছে বলবো না। আমি তাহলে গেলাম আপনার স্যারের রুমে, দেখি সে আবার কি বলার জন্য ডেকেছে আমাকে। হ্যাঁ হ্যাঁ যাও, বেশি দেরি করো না। তে জাঙ্কুকের রুমের দিকে পা বাড়ালো। সুগা তের রুমের দরজাটা হালকা ফাঁক করে ভেতরে উকি দিয়ে দেখলো জিমিন কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। জিমিনের ফর্সা গাল দুইটা লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে এতক্ষণ কান্না করেছে জিমিন। সুগার অনেক খারাপ লাগলো। সুগা জানে না জিমিন কি খেতে ভালোবাসে, তবে এই মুহূর্তে জিমিনকে সে হাসতে দেখতে চায়। তাই সুগা ওই রুমের ভেতর ঢুকে গিয়ে ঘুমন্ত জিমিনের পাশে বসে। কোনোদিকে তে কুটি কুটি পায়ে জাঙ্কুকের রুমের সামনে এসে পৌঁছায়। জাঙ্কুক তেকে দেখে তের কবজি ধরে তাকে ভেতরে নিয়ে আসে আর দরজাটা ঠাস করে লাগিয়ে দেয়। তেকে রীতিমতো দেয়ালের সাথে পিন করে ধরে। তে বেশ ভয় পেয়ে যায়। আমতা আমতা করতে করতে তে বলে ওঠে, কেন ডেকেছেন আমাকে? আপনার আবার কি জরুরি কথা আছে আমার সাথে? জাঙ্কুক একটা ডিভিল স্মাইল দিয়ে নিজের মুখটা তের কাছে এনে ফিসফিস করে বলে উঠল, সুইট হার্ট, তোমাকে এখানে ডেকে এনেছি কিছু সতর্ক বার্তা দিতে। তে আমতা আমতা করতে করতে আবার বলে উঠল, কি সতর্ক বার্তা? সুইট হার্ট, আমি কিছুদিন মেনশনে থাকবো না, তাই তুমি ভেবো না যে তুমি এই সুযোগে আমার মেনশন থেকে পালাতে পারবে। তা কখনোই পসিবল হবে না। আমার মেনশনের বাইরে পুরো গার্ড দিয়ে ঘেরা। তুমি চেষ্টা করলেও পালাতে পারবে না আমার মেনশন থেকে। আমি আবার কখন বললাম যে আমি পালাবো? আমি জানি তুমি বলোনি, কিন্তু পালানোর চেষ্টা তো করতেই পারো। তুমি হলে আমার সেই মেয়ে যাকে আমি আকাশ হয়ে নিজের কাছে বন্দি করে রেখেছি। তাই যদি আমি না থাকি তুমি তো বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারো, তাই না সুইটহার্ট? তে জাঙ্কুকের এরকম অদ্ভুত কথা শুনে একটু বিরক্ত হয়ে বলল, এবার কি বলছেন এসব উল্টাপাল্টা কথা? ছাড়ুন আমাকে, আমি এখন জিমিনের কাছে যাব। তে জাঙ্কুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক তেকে আরো জোরালোভাবে পিন করে ধরে দেয়ালের সাথে। নেশালো কণ্ঠে আবার বলে ওঠে, ওহ সুইটহার্ট, এত তাড়া কিসের? তোমার জিমিনকে দেখার জন্য সুগা আছে। তোমার যেতে হবে না জিমিনের কাছে, তুমি আমার কাছে থাকো সুইটহার্ট। দেখুন আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন, ছাড়ুন আমাকে। বেশি বেশি? সুইটহার্ট, তুমি তো এখনো দেখোইনি কিছু। আমাকে থাপ্পড় মারার শাস্তি এখনো পুরোপুরি দেইনি আমি তোমাকে, আরো বাকি আছে। তবে হ্যাঁ, যদি তুমি লক্ষ্মী মেয়ের মতো মেন শুনে থাকো, পালানোর চেষ্টা না করো, আমি তোমার শাস্তি কিছুটা কমিয়ে দিতে পারি। কিন্তু যদি তুমি পালানোর চেষ্টা করো আর আমি সেটা জানতে পারি, শাস্তির পরিমাণ আরো বাড়বে। শুধু তাই নয়, আমি তোমার অবস্থা এমন বানাবো যে তুমি এক সপ্তাহ বিছানা ছেড়ে উঠতে পারবে না। রিমাইন্ডেড সুইটহার্ট। তে জাঙ্কুকের বলা কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, যা জাঙ্কুক তের চোখ দেখে ভালোই বুঝতে পারছিল। জাঙ্কুক শেষবারের মতো তের ঠোঁটে একটা চুম্বন এঁকে দিয়ে তেকে ছেড়ে দিল। তে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। জাঙ্কুক তের যাওয়ার দিকে চেয়ে রইল। নিজের লাগেজটা হাতে নিয়ে জাঙ্কুক সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মিস মুন জাঙ্কুককে বিদায় জানানোর জন্য আগে দাঁড়িয়েছিল দরজার সামনে। জাঙ্কুক একবার মিস মুনের দিকে তাকিয়ে হালকা হাসলো। মিস মুনকে বিদায় জানিয়ে জাঙ্কুক মেট্রন থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো। ইউনু আগে থেকে গাড়িতে জাঙ্কুকের জন্যই বসেছিল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে।
অন্যদিকে তে রুমে পৌঁছে জিমিনকে সুগার পেছনে ধাওয়া করতে দেখে চমকে উঠলো। তে চেষ্টা করলো জিমিনকে থামানোর জন্য, কিন্তু জিমিন সুগাকে মারার জন্য সুগার পেছনে দৌড়াচ্ছিল। সুগাও কম যায় না, জিমিনের ধাওয়াতে সেও দৌড়ে নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছিল। তে এবার জিমিনকে থামালো তার হাত ধরে। জিমিন থেমে গেল। রাগী দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে জিমিন বলে উঠলো তেকে, থামালি কেন আমাকে? ওই বুইড়া বিলেকে আমি আজ শেষ করে দেব। ব্যাটার কত বড় সাহস, আমি ঘুমাচ্ছি ও আমার মুখে হাত দেয়। সুগা এবার তোড়েঘড়ি করে বলে উঠলো, না তে, আমি তো শুধু দেখছিলাম কাঠবিড়ালি দেখতে কত সুন্দর, এর বেশি কিছু না। ও হঠাৎ করে ঘুম থেকে উঠে আমাকে মারার জন্য ধাওয়া করতে শুরু করে দিল। ওই বুইড়া বিলে, তুই আসবি কেন এই রুমে? হ্যাঁ, কারণ এই রুমে আমার অনেক দামি একটা জিনিস আছে, যেটা আমি নিজের না করা পর্যন্ত ওইটার কাছাকাছি থাকবো। কেউ আমাকে আটকাতে পারবে না এই কাজ করা থেকে, এমনকি তোমার বেস্টিও না। জিমিন এই কথা শুনে রাগ হয়ে তের দিকে তাকায়। তে নিরুপায় হয়ে সুগার দিকে তাকায়। তে মনে মনে বলে, কি শুরু করেছে কি এরা দুজন? আর আমাকে আবার এর মাঝখানে টানার মানে কি? কি যে জ্বালা! ওইদিকে এক রাক্ষস খালি রুমে ডাকে, এইদিকে এই পেতনি আর এই রাক্ষসের ভাই, যত সব। সুগা জিমিনের দিকে একটা দুষ্ট হাসি দিয়ে রুম থেকে বের হয়ে যায়। জিমিন একটা রাগের দৃষ্টি নিক্ষেপ করে সুগার যাওয়ার দিকে। মনে মনে বলে, তুই চা দামড়া অসভ্য বুইড়া বিলে, বিড়ালের মতো দেখতে, আবার বলে আমাকে নাকি ওর বউ বানাবে। আমি কি বিল্লু নাকি ওর মতো, যত সব। তে আর ওইখানে দাঁড়ালো না। সুগা যাওয়ার পরপরই রুমের দরজা আটকে লাইট অফ করে দিল ঘুমানোর জন্য। জিমিনও তেকে আর কিছু বলল না। দুইজনই বিছানায় গা এলিয়ে দিল এবং ঘুমের দেশে পাড়ি জমালো। তার পরদিন সকালবেলা প্রায় 6টার দিক, যে সময় মেনশনে খুব একটা মেয়েরা ঘুম থেকে ওঠে না। জাঙ্কুক যখন মেনশনে থাকে না, তখন তো মেয়েরা আরো একটু দেরি করে সবাই ওঠে ঘুম থেকে। হঠাৎ করে মেনশনে কলিং বেলটা বেজে উঠলো। যেহেতু খুব একটা কেউই ঘুম থেকে ওঠেনি, প্রায় 3-4-5 বার কলিং বেলটা বাজতে থাকলো। অবশেষে মিস মুন গিয়ে মেনশনের দরজা খুলে দেন। দরজা খুলতেই জাঙ্কুকের মা জিন আর বাবা নামজনকে দেখে মিস মুন হকচকিয়ে যান। ওনারা যে আজকে এইখানে আসবেন সেই বিষয়ে কিছুই জানতেন না মিস মুন। মিস মুন নিজেকে সামলিয়ে নিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে ওঠে, আরে ম্যাম, স্যার, এতদিন পর, ভিতরে আসুন। আসলে মিস মুন জিন আর আরএমের থেকে বয়সের তুলনায় ছোট হয়। মিস মুন জিনকে ম্যাম আর আরএমকে স্যার বলে সম্বোধন করত। জিন আর নামজন মিস মুনকে মুন বলেই ডাকতেন। জিন মিস মুনের দিকে তাকিয়ে হালকা হেসে মেনশনের ভিতরে প্রবেশ করলো। আরএমও জিনের পিছু পিছু মেনশনে প্রবেশ করলো। ওনারা দুইজনই সোফায় গিয়ে বসলেন। জিন মিস মুনকে জিজ্ঞাসা করলো, কেমন আছো মুন? প্রায় অনেকদিন পর তোমাকে দেখলাম। জি ম্যাম, ভালো আছি। আপনি আজকে এত ভোরে আসবেন ভাবতে পারিনি। বসুন, আমি চা বানিয়ে আনছি। ঠিক আছে, যাও। আচ্ছা, ঘুম থেকে কেউ ওঠেনি এখনো মেনশনে? না ম্যাম, এখনো কেউ ওঠেনি ঘুম থেকে। এটা বলে মিস মুন চলে গেলেন রান্নাঘরে চা বানানোর জন্য। নামজুন জিনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা জাঙ্কুক কোথায় জিন? ওকে যে দেখছি না। আজকে যে এখানে আমরা ওকে না জানিয়ে এসেছি, ও জানলে কিন্তু রাগ করবে। তো রাগ করলে করুক, ও কি করবে আমাদের? শোনো, তোমার ছেলের ভয় না আমাকে দেখাতে আসবে না। ওকে আমি বড় করেছি, আমি জন্ম দিয়েছি। সামান্য এই মেনশন ওকে না জানিয়ে এসেছি বলে ও যদি রাগ করে, করুক, আমার কিছু করার নেই। নামজন একটা দীর্ঘশ্বাস ফেললো জিনের কথা শুনে। আসলে জিন প্রায়শই জেদ ধরতো আরএমের কাছে তাকে জাঙ্কুকের এই মেনশনে নিয়ে আসার জন্য। আসলে জিন জাঙ্কুককে নিয়ে সবসময় অনেক বেশি চিন্তা করতো। ছেলেটা তার ছোটবেলা থেকে এত জেদি আর রাগী, যার জন্য জিন সবসময় জাঙ্কুককে নিয়ে খুবই বেশি টেনশন করতো। কিছুক্ষণ পর মিস মুন 2 কাপ চা আর কিছু হালকা নাস্তা নিয়ে এলো জিন আর আরএমের জন্য। জিন মিষ্টি হেসে মিস মুনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মুন, জাঙ্কুক কোথায়? ও কি ঘুমাচ্ছে এখনো? জাঙ্কুকের কথা শুনে মিস মুন অবাক হলো। এইটা ভেবে যে জিন আর আরএম কি জানে না যে জাঙ্কুক কিছুদিনের জন্য লন্ডনে গিয়েছে? তাও কোনো প্রশ্ন না করে মিস মুন উত্তর দিল, না ম্যাম, আসলে জাঙ্কুক স্যার তো লন্ডনে গিয়েছে কিছুদিনের জন্য। কি কাজ আছে জানি। জিন এই কথা শুনে বেশ হতাশ হয়ে গেল। যে ছেলেকে দেখার জন্য এখানে এত দূর অব্দি ছুটে এলো, সে নাকি বাসায় নেই। আরএম জিনকে সান্ত্বনা দিয়ে বলে উঠলো, আরে জিন, তুমি এত মন খারাপ করো না। জাঙ্কুক কিছুদিন পর চলে আসবে, আমরা না হয় সেই কিছুদিন এখানেই থাকি। আরএম মিস মুনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা মুন, সুগা কোথায়? ও কি জাঙ্কুকের সাথে গিয়েছে? না স্যার, সুগা আছে, উনি মনে হয় নিচের রুমে ঘুমাচ্ছে, ডেকে দেবো? আরএম শান্ত স্বরে বলে উঠলো, না না, দরকার নেই ডেকে দেওয়ার। ও যখন উঠবে উঠুক, আমি আর জিন আমাদের রুমে যাচ্ছি। জি স্যার, যান তাহলে, কোনো দরকার হলে আমাকে ডাক দিয়েন। আচ্ছা জিন, চলো আমরা আমাদের রুমে যাই।
আসলে জাঙ্কুক তার এই মেনশনে জিন আর আরামের জন্য আগে থেকে একটা রুম বানিয়ে রেখেছিল। সেই রুমটা মিস মুন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন, কারণ সেটা জাঙ্কুকের মা বাবার জন্য বরাদ্দ ছিল। দেখতে দেখতে প্রায় সকাল 9টা বেজে গেল। সুগা অবশেষে ঘুম থেকে জেগে উঠলো। চোখ ডলতে ডলতে বাথরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়ে এলো সুগা। নিজের রুম থেকে বের হয়ে যখনই নিচে যাবে, সুগাকে পেছন থেকে জিন ডেকে উঠলো। আরে সুগা বাবা, কেমন আছো? মাত্র ঘুম থেকে উঠলে বুঝি? সুগা যেন চমকে উঠলো। সে কি সত্যি জাঙ্কুকের মা জিনের গলা শুনলো এইমাত্র? সুগা ধীরে ধীরে উল্টো ঘুরে দাঁড়ালো। জিনকে দেখে সুগা ভূত দেখার মতো চমকে উঠলো। আমতা আমতা করে বলে উঠলো, ইয়ে মানে ওই আর কি, একটু দেরি হয়ে গেল আন্টি। আপনি এখানে? আজকে আপনাদের আসার কথা ছিল? জিন সুগার অবস্থা দেখে মৃদু হেসে উত্তর দিলেন, না, আমি আর তোমার আঙ্কেল হঠাৎ করেই চলে এলাম আজকে জাঙ্কুককে দেখতে, কিন্তু এসে দেখছি জাঙ্কুক তো বাসায় নেই। সুগা মনে মনে ভাবলো, যদি জিন আর আরেম জাঙ্কুকের করা সব কুকর্মের কথা কোনোভাবে জেনে যায় তাহলে কি হবে? কি করবে সুগা? যেহেতু সুগা ভালো করেই জানতো ঠিক এই কারণেই জাঙ্কুক জিন আর আরেমকে এই মেনশনে বেশি আসতে দিত না। নিজে গিয়ে জিন আর আরেমের সাথে দেখা করে আসতো। সুগার ভয় হলো তে আর জিমিনকে নিয়ে। যদি তে জিনকে বলে দেয় সবকিছু, আর জিন যদি জিজ্ঞাসা করে তে কে, তখন আবার সুগা কি বলবে জিন আর আরেমকে? এইসব ভেবে সুগার মুখবয়ে চিন্তিত রূপ ধারণ করলো। সুগাকে এত চিন্তা করতে দেখে জিন হালকা হেসে সুগার দিকে হঠাৎ এক প্রশ্ন ছুড়ে দিল, কি হলো সুগা বাবা, এত কি নিয়ে চিন্তা করছো? ভয় পাচ্ছ নাকি কোনো বিষয়? হঠাৎ এই প্রশ্ন শুনে সুগার টেনশন যেন আরো বেড়ে গেল। নিজের ভয়কে নিয়ন্ত্রণ করে সুগা শান্ত গলায় বলে উঠল, না আন্টি, ভয় পাবো কেন কোনো বিষয়? আসলে আমার মাথাটা একটু ব্যথা করছিল তো, এই আর কি। আন্টি আপনি তাহলে রুমে গিয়ে বসেন, আমি মিস মুনের ব্রেকফাস্ট বানানো হলে আপনাকে আর আঙ্কেলকে ডাক দেব। সুগা এইটা বলে আর এক সেকেন্ড ওইখানে দাঁড়ালো না, তাড়াতাড়ি নিচে চলে এলো। জিনের কাছে সুগার মতি করতে সুবিধার ঠিকলো না। জিন রুমে না গিয়ে মেনশনের আশেপাশে হেঁটে হেঁটে মেনশনের দেয়ালগুলো পর্যবেক্ষণ করছিল। তখনই জিমিন রুম থেকে বের হয় তেকে নিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে। জিন তেকে দেখে এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। জিনের চোখে ভেসে উঠল প্রায় 1 মাস আগে ঘটে যাওয়া এক দুর্ঘটনার কথা। সেই দিন নামজনের হঠাৎ করে অনেক বেশি বুকে ব্যথা শুরু হয়ে গিয়েছিল। বাড়িতে ওষুধও শেষ হয়ে গেছিল সেই দিন। জিন জাঙ্কুককে ফোন করেছিল, কিন্তু জাঙ্কুক সেই সময় কোনো এক কাজে ব্যস্ত থাকায় আর ফোনের দিকে খেয়াল দিতে পারেনি। তাই জিন নিজেই বের হয়েছিল ওষুধ কেনার জন্য। অনেক বেশি টেনশনে থাকায় জিন যখন রাস্তা পার হয়ে ওষুধের দোকানে যেতে নিয়েছিল, একটা ট্রাক জিনের দিকে দ্রুত বেগে ছুটে আসছিল। জিন এতটাই টেনশনে ছিল যে সেই ট্রাকের হর্ন আর শুনতে পারেনি। ঠিক তখনই তে আচমকা জিনের হাত ধরে তাকে টেনে এক সাইডে নিয়ে আসে, যেন এক দেবদূতের মতো। যদি ওই দিন তে জিনকে ওইখান থেকে না সরাতো, অনেক বড় একটা বিপদ ঘটে যেতে পারত। তের সাথে জিনের শেষ সময় পরিচয় হয়েছিল। তে জিনকে ওষুধের দোকানে নিয়ে গিয়েছিল। ওষুধ কেনার পর জিনকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে এসেছিল তে। এরপর আর জিনের সাথে তের দেখা হয়নি, কিন্তু জিন তেকে ভুলে যায়নি। তেকে এখানে দেখে জিন যেন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তের সামনে গিয়ে জিন দাঁড়ালো, পরম মমতা নিয়ে তেকে বুকে জড়িয়ে নিল। হঠাৎ এমন আকস্মিক জড়িয়ে ধরায় তে কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু জিনকে দেখে তে চিনতে পারলো। জিমিন জিনকে তেকে হঠাৎ করে জড়িয়ে ধরতে দেখে একটু অবাক হয়ে গেল, যেহেতু জিমিন জিনকে চিনতো না। জিন তেকে ছেড়ে একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো মা? তুমি তুমি এখানে কি করছো? এটা তো আমার ছেলের বাড়ি। তে একটু অবাক হয়ে গেল জিনের এই কথা শুনে। এত দয়ালু মহিলার ছেলে যে ওই রাক্ষসটা, এটা জেনে তে যেন আকাশ থেকে পড়লো। নিজেকে সামনে নিয়ে তে বলে উঠলো জিনকে, এই তো আন্টি, ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমি এখানে রান্নার কাজের জন্য এসেছিলাম আন্টি। জিন এই কথা শুনে একটু অবাক হয়ে গেল, কারণ জাঙ্কুক যেসব মেয়েদেরকে মেনশনে রেখেছিল তারা নিচেই থাকে, উপরে মেয়েরা কেউ থাকে না। তাহলে তে আর তের সাথে যে মেয়েটা জিমিন, ওরা দুজন কেন উপরে থাকে, তাও আবার আলাদা রুমে? ব্যাপারটা জিনের কাছে একটু অদ্ভুত লাগে। তাও জিন আর তেকে প্রশ্ন করলো না এই বিষয়ে। জিমিনের দিকে তাকিয়ে তেকে আবার জিজ্ঞেস করলো জিন, ও আচ্ছা, তো মা তোমার সাথে এই মেয়েটা কে? ও কি তোমার সাথে এখানে রান্নার কাজ করে? তে হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে বলল, জি আন্টি, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা দুইজনেই এখানে রান্নার কাজ করি। জিমিন মিষ্টি হেসে জিনকে সালাম জানালো। জিনও হেসে সালামের উত্তর দিল। অন্যদিকে সুগা জাঙ্কুককে কল করে সবকিছু জানালো। সব জেনে জাঙ্কুকের রাগে মাথা গরম হয়ে গেল। জাঙ্কুক সুগাকে বলল ফোনে, শোনো সুগা, তুমি মা আর বাবাকে সামলে নিও। আমি কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার চেষ্টা করব। আমার বেশি সময় লাগবে না।
তুমি ততদিন একটু সামলে নিও সবকিছু এখানে। জি স্যার, আমি সামলে নেব। জাঙ্কুক আর কিছু না বলে ফোনটা কেটে দিল। টেনশনে আর রাগে তার সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছা করছে এই মুহূর্তে। সকালে নাস্তা সেরে যে যার রুমে বিশ্রাম নিতে চলে গেল। দেখতে দেখতে সারাদিন কেটে গেল। জিন, তে আর জিমিনকে ওনার রুমে ডেকে নিয়ে গেলেন। জিন, আরএম, তে আর জিমিন অনেক গল্প করলো। অল্প সময়ের মধ্যেই যেন তারা একে অপরের ভীষণ আপন হয়ে গেল। সুগা কিছুক্ষণ পর পর সেই রুমে এসে পর্দার ফাঁক দিয়ে উঁকি মেরে যেত। অন্যদিকে লিসার তো এসব দেখে গা জ্বলার মতো অবস্থা। আসলে লিসাকে জিন খুব একটা পছন্দ করতো না, যার জন্য লিসাও জিনের সামনে যেত না বেশি। কারণটা হলো জিন লিসার আসল রূপটা ধরতে পেরেছিল, আর কেউ না পারলেও। জিন যখন আগেও একবার এই মেনশনে এসেছিল, তিনি লক্ষ্য করেছিলেন লিসার নাটকীয় ব্যবহার সব বিষয়ে। সেই সময় লিসাকে জিন একবার বকা দিয়েছিল তার এসব ব্যবহারের জন্য, যেই কারণে লিসা, জিন আর আরএম আসার পর থেকে একবারও তাদের সামনে যায়নি। প্রায় মাঝরাতের দিকে জিন মিস মুনের ঘরে যান। জিন জানে এই বাড়িতে আর কেউ সত্যি কথা বলুক বা না বলুক, মিস মুন তাকে সত্যি কথা বলবেই। আগের বার যখন এখানে জিন এসেছিল, তখনই মিস মুনের কাছ থেকে জিন জানতে চেয়েছিল জাঙ্কুকের বিষয়, কিন্তু সেই সময় জাঙ্কুক থাকায় তা আর হয়ে ওঠেনি। যেহেতু এখন জাঙ্কুক এখানে নেই, তাই এটাই সবচেয়ে ভালো সুযোগ জাঙ্কুকের ব্যাপারে সবকিছু জানার। জিন মিস মুনের রুমে কড়া নাড়ল। মিস মুন দরজা খুলে জিনকে দেখে অবাক হলো। জিন নিঃশব্দে ভেতরে ঢুকে এলো। জিন বলে উঠল ধীর স্বরে, দেখো মুন, আমি জানি এই মেনশনে জাঙ্কুক শুধুমাত্র বিজনেসের দায়িত্বের জন্য থাকে না, আরো অন্য কিছুর জন্য থাকে। কিন্তু সেটা কি আমি চাই তুমি আমাকে সত্যিটা বলো। আর তে আর জিমিন ওরা এখানে কিভাবে আসলো? আমি সবকিছু জানতে চাই তোমার কাছ থেকে মন। তুমি ভালো করেই জানো আমি অনেক বেশি টেনশন করি জাঙ্কুককে নিয়ে সব সময়। মিস মুন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, ম্যাম আসলে আপনি জাঙ্কুকের মা, টেনশন হওয়াটা আপনার জন্য স্বাভাবিক। সত্যি বলতে আপনাকে আমি বলবো সবকিছু, কিন্তু এরপর আমি আর এখানে কাজে থাকবো কিনা সে বিষয়ে নিশ্চয়তা নেই। জিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি বলছো তুমি? তোমার কাজের সাথে জাঙ্কুকের ব্যাপারে বলার কি সম্পর্ক? সম্পর্ক আছে ম্যাম। আপনাকে আমি এখন যা যা সত্যি বলবো, একজন মা হিসেবে সেই সব সত্য শুনলে হয়তোবা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু আমি আপনার কাছ থেকে কিছুই লুকাবো না। এরপর মিস মুন এক এক করে সব কিছু জাঙ্কুকের ব্যাপারে বলতে লাগলো জিনকে। জিন যেন স্তব্ধ হয়ে গিয়েছিল মিস মুনের বলা কথা শুনে জাঙ্কুকের ব্যাপারে। প্রায় 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পর জিন মিস মুনের রুম থেকে বের হয়ে এলো। জিনের যেন পা চলছে না, তার বিশ্বাসই হচ্ছে না যে তার ছেলে এত বড় একটা পশুতে পরিণত হয়েছে। মিস মুনের বলা কথাগুলো যেন জিনকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, বিশেষ করে তের ব্যাপারে শোনা কথাগুলো। তার ছেলে কি কি করেছে তের সাথে সেসব শোনার পর থেকে জিনের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে তের জন্য। জিন নিজের সমস্ত আবেগকে নিয়ন্ত্রণ করে চুপচাপ রুমে চলে গেলেন। তিনি জানেন এই মুহূর্তে তিনি যদি এই নিয়ে অশান্তি করেন, পরিস্থিতি খারাপের পর্যায়ে যেতে পারে, তাই এই মুহূর্তে তিনি চুপ থাকেন। অন্যদিকে জাঙ্কুক বিদেশে বসে বসে তের কথা চিন্তা করছে। বিদেশে আসার পর থেকে তেকে প্রায় 5 বার ফোন করেছিল জাঙ্কুক, কিন্তু তে ফোন ধরেনি, ধরলেও কথা বলেনি, সুগাকে ফোন ধরিয়ে দিয়েছিল, যার জন্য জাঙ্কুকের মেজাজ খারাপ আছে তের উপর। শেষবারের মতো আরেকবার তের নাম্বার ডায়াল করলো জাঙ্কুক তার ফোনে, কিন্তু না, ফোনটা 4 বার রিং হয়ে কেটে গেল। জাঙ্কুক দাঁত কটমট করতে করতে নিজের মনে বলল, একবার শুধু মেনশনে ফিরি, আমার ফোন না ধরার শাস্তি কি হতে পারে একদম গুনে গুনে বুঝিয়ে দেব। জাঙ্কুক মন খারাপ করে হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েছিল, তখনই ইউনো এসে জাঙ্কুকের পাশে দাঁড়ায়। জাঙ্কুকের মুড অফ দেখে ইউনো আচমকাই জিজ্ঞাসা করে জাঙ্কুককে, বস তে ফোন ধরছে না দেখে মুড অফ বুঝি? জাঙ্কুক হঠাৎ ইউনোর এমন প্রশ্ন শুনে ইউনোর দিকে তাকিয়ে উত্তর দেয়, তুই কিভাবে জানলি আমার ওই শালি তের জন্য মুড অফ? স্যার, আপনার সাথে কিন্তু আমি আর সুদা 25 বছর ধরে আছি, আপনাকে আমাদের দুইজনের থেকে ভালো আর কে জানে বলুন তো? জাঙ্কুক হালকা হাসলো। ইউনোকে আবার বলে উঠলো, আসলে তেকে দেখার পর থেকে না আমার ভেতরের কিছু একটা পরিবর্তন হয়ে গেছে ইউনো, জানিস আমি না সেটা ফিল করতে পারি। তেকে দেখার পর থেকে না অন্য কোনো নারীকে ছোঁয়া তো দূরে থাক, আমি এই অবধি যত নারীর সাথে শারীরিকভাবে ইন্টিমেট হয়েছি, সেই সব নারীর ছোঁয়া যদি আমার শরীর থেকে চিরদিনের মতো মুছে ফেলতে পারতাম, তাহলে শান্তি পেতাম। ইউনো জাঙ্কুকের এই কথা শুনে শান্তস্বরে উত্তর দিল, জানেন স্যার, সাইকোলজিতে কিন্তু এই ব্যাপারটাকে ফেল ইন লাভ হিসেবে গণনা করা হয়। আমার মনে হয় আপনি তেকে ভালোবেসে ফেলেছেন। ভালোবাসা? হ্যাঁ, তেকে আসলেই আমি ভালোবেসে ফেলেছি। আমি যে ওর প্রতি ভয়ানকভাবে অবসেসড হয়ে পড়েছি ইউনো। যখনই চোখ বন্ধ করি
ওর নিষ্পাপ চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। স্যার, তাহলে আর দেরি করছেন কেন? এইবার দেশে ফিরে তেকে বিয়ে করে ফেলুন, না হলে খাঁচার পাখি তো উড়ে যাবে। খাঁচার পাখি না, বল আকাশের মেঘ বৃষ্টি হয়ে ঝরে যাবে। তবে তুই ঠিকই বলেছিস, আমি এবার দেশে ফিরে তেকে বিয়ে করে নেব। সে জোর করে হলেও ও শুধু আমার, আর কারোর হতে দেব না আমি ওকে, মনে মনে বলল জাঙ্কুক। অন্যদিকে বোগাম জাঙ্কুকের দেশে না থাকার খবর পেয়ে মনে মনে কুটিল হাসি হেসে উঠল। বোগাম হলো আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত একজন মাফিয়া, যার সাথে জাঙ্কুকের শত্রুতা বহু বছরের। মূলত জাঙ্কুক বোগামের ছোট ভাই সিউজনকে বাজেভাবে হত্যা করেছিল, কারণ সিউজন সুগাকে একবার মারার চেষ্টা করেছিল। তাই বোগাম সেই রায় এখনো গায়ে পুষে রেখেছিল, 1 ইঞ্চিও বাইরে বের হতে দেয়নি। বোগাম লিসার মাধ্যমে এই খবরটা পেয়েছিল যে জাঙ্কুক এখন দেশে নেই। আসলে বোগামের সাথে লিসার পরিচয় হয়েছিল 1 সপ্তাহ আগে। লিসাকে বোগাম টাকার লোভ দেখিয়ে জাঙ্কুকের মেনশনে সব খবর জেনে নিত, এমনকি তে আর জিমিনের কথাও বোগাম জানে। বোগাম মনে মনে বলে ওঠে, জিওন জাঙ্কুক, এবার তুই বুঝবি নিজের আপনজনকে হারানোর ব্যথা কি রকম হয়। তুই কি ভেবেছিলি সব সময় তুই জিতে যাবি? আমারও দিন এসে গেছে। তুই দেশে পৌঁছানোর আগেই তোর পুরো ফ্যামিলিকে শেষ করে দেব আমি। তারপর তুই দেশে আসার পর তোকে। বোগাম লিসার সাথে পরিকল্পনা করে সেই দিন বিকেলেই ফোনে। বোগাম লিসাকে বলে দেয় লিসা যেন জুস বানিয়ে তার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সেটা সবাইকে খাইয়ে দেয়, একদম সবাইকে। সবাই যখন বেঘরে ঘুমাবে তখনই বোগাম তার গার্ডদের নিয়ে আক্রমণ করবে জিওন ম্যানশনের উপর। লিসা বোগামের কথা মতো কাজ শুরু করে দেয়। সবাই যখন যার যার রুমে ব্যস্ত, লিসা রান্নাঘরে একা একা অতি যত্ন করে সবার জন্য জুস বানায় আর ঘুমের ওষুধ বের করে তা মেশাতে শুরু করে। লিসা জানতো না যে মিস মুন, জিন আর আরেম আগেই গাড়ি করে মেনশন থেকে বেরিয়ে গেছে একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। মূলত সুগাই জিন আর আরেমকে পাঠিয়েছিল একটা জায়গায় ঘুরে আসার জন্য। মিস মুনকে ওনাদের সাথে পাঠিয়েছিল যাতে করে কোনো সমস্যা না হয়। এখন মেনশনে শুধু সুগা, তে, জিমিন, লিসা আর 2 মেয়েরা আছে। লিসা জুস বানিয়ে তে আর জিমিনের রুমে গিয়ে দিয়ে আসে, সুগার রুমে গিয়েও দিয়ে আসে। কিন্তু জিন আর আরেমের রুমে গিয়ে লিসা ওনাদেরকে না পেয়ে বাকি জুস নিয়ে নিচে চলে আসে। এর মধ্যেই সেই জুস খেয়ে তে আর জিমিন অজ্ঞান হয়ে যায়। তে বিছানার উপর আর জিমিন ফ্লোরে। সুগা যে সময় বাথরুমে ছিল সেই সময় লিসা তার ঘরে জুসটা রেখে গিয়েছিল। সুগাও বাথরুম থেকে বের হয়ে বিছানার উপর বসে জুসটা খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই সুগারও যেন জ্ঞান হারিয়ে যেতে শুরু করে। সুগার চোখ লেগে আসতে শুরু করে। একসময় সুগা বিছানার উপর অজ্ঞান হয়ে পড়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই বোগাম তার গার্ডদের নিয়ে জাঙ্কুকের মেনশনে চলে আসে। জাঙ্কুকের মেনশনে গেটে যেসব গার্ডরা ছিল তারা সবাই লিসার বানানো জুস খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই বোগাম সহজেই মেনশনের ভেতরে ঢুকে পড়ে তার গার্ডদের নিয়ে, এবং লিসা মেনশনের দরজা খুলে বোগামকে ভেতরে ঢুকতে দেয়। বোগাম কুটিল হাসি হেসে লিসাকে বলে, বাহ, বেশ ভালোই তো কাজ করেছো লিসা। লিসা লাজুক হেসে বলে ওঠে, জি স্যার, এইবার আমার টাকাটা যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। বোগাম এবার একটা শয়তানি হাসি হেসে লিসার দিকে তাকায়। দেব তো, এই নে তো টাকা। এই কথা বলে বোগাম তার গান বের করে লিসার বুক বরাবর 3টা শুট করে। লিসাকে ওইখানেই শেষ করে দেয় বোগাম। বোগাম অট্ট হাসি হেসে বলে, তুই কি ভেবেছিলি তোকে আমি টাকা দেব? হা হা হা, তুই এইবারের চাকর ছিলি। তুই এই শালা জাঙ্কুকে পছন্দও করতি। তুই কি ভেবেছিলি তোর জন্য আমি এই জাঙ্কুকে বাঁচিয়ে রাখবো? কাভি নাহি। তোকে তো শুধু ব্যবহার করলাম আমার স্বার্থ হাসিল করার জন্য। আর এমনিতেও তোকে যদি আমি না মারতাম তাও তোর কপালে এমনি মরণ লেখা ছিল ওই শালা জাঙ্কুকের হাতে। বোগাম তার গার্ডদের আদেশ দিল উপরে গিয়ে যাকে যাকে পাবে যেন তুলে নিয়ে আসে। গার্ডরা উপরে গিয়ে জিমিন, তে আর সুগাকে পাজাকুলা করে নিচে নিয়ে আসে। বোগাম শুধুমাত্র এই 3 জনকে দেখে বিরক্ত হয়ে গার্ডদের জিজ্ঞাসা করে, কি ব্যাপার, জাঙ্কুকের মা বাবা কই? ওনারা তো নাকি এখানে এসেছিল শুনলাম। একজন গার্ড বলে ওঠে, স্যার, আমরা সবগুলো রুম চেক করে দেখে এসেছি, শুধু এই 3 জনকেই উপরে পেয়েছি। বোগাম কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ লিসা তো তাকে বলেছিল যে জিন আর আরমো এখানে এসেছে, তবে ওরা কোথায় গেল? কিন্তু এখন এত ভাবার সময় নেই বোগামের কাছে। সে ভালো করেই জানে জাঙ্কুক চলে আসার আগেই তাকে এদেরকে এইখান থেকে নিয়ে যেতে হবে। তার ডেরায় বোগাম যাওয়ার আগে মেনশনের মেইন দরজার উপরে একটা নোটের কাগজ লাগিয়ে দেয়, যেটাতে কি লেখা ছিল আমরা পরে জানতে পারবো। বোগাম আর বেশি দেরি করলো না,
তে জিমিন আর সুগাকে ওর গাড়িতে উঠিয়ে নিজের ডেরায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার আগে লিসার লাশটা ওইখানেই ফেলে রেখে চলে গেল বোগাম। প্রায় 10টার দিকে মিস মুন, জিন আর আরেম বাড়িতে ফেরত এলো। গেটের সামনে গার্ডদের অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সবাই ভয় পেয়ে গেল। মিস মুন তাড়াতাড়ি মেনশনের ভেতরে ঢুকে এলেন, সাথে জিন আর আরেমও। লিসার মরদেহ চোখের সামনে পড়তেই মিস মুন চিৎকার করে উঠলেন। জিনও অনেক বেশি ভয় পেয়ে গেল এসব দেখে। আরেমের তো হার্ট অ্যাটাকের মতো অবস্থা। জিন বলে উঠল, একি একি এসব কি? এসব কি হয়েছে এখানে? তে, সুগার, জিমিন, ওরা ওরা কোথায়? ওরা কি ঠিক আছে? জানি না, আমি উপরে গিয়ে দেখে আসছি ম্যাম। মিস মুন দৌড়ে গিয়ে উপরে যায়, কিন্তু না, তে, জিমিন, সুগা কেউ কোথাও নেই। মিস মুন কাঁদতে কাঁদতে নিচে নেমে এসে জিনকে সব জানালেন। সব শুনে জিনের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আরেম তো এক কোণে চুপ করে বসে আছে। লিসার মরদেহ আর বাকিদেরকে না পাওয়ার কথা শুনে আরেমের বুকে ব্যথাটা যেন আবার বাড়তে লাগলো। তা জিন বেশ ভালোই বুঝতে পারছিল। জিন মিস মুনকে বলে উঠল, মুন, শোনো, তুমি জাকুকে ফোন দিয়ে সব জানাও। আমি আরেমকে ঘরে নিয়ে যাচ্ছি, ওর অনেক কষ্ট হচ্ছে। তুমি তাড়াতাড়ি জাকুকে দেশে ফিরতে বলো। মিস মুন দেরি না করে তাড়াতাড়ি জাকুকের নাম্বারে কল দিল। তখনই মিস মুনের চোখ গেল মেইন দরজার পেছনে উপরে লাগানো সেই নোটের দিকে, যেটা বোগাম রেখে গিয়েছিল যাওয়ার আগে। মিস মুন নোটটা পড়লেন, যদি সুগা, তে আর জিমিনকে ফিরে পেতে চাস, আমার ডেরায় চলে আসবি, ইতি বোগাম। ভয়ে মিস মুনের গা শিউরে উঠল। এর মধ্যে জাকুক মিস মুনের ফোনটা রিসিভ করলো। আসলে জাকুক যে কাজটার জন্য লন্ডনে এসেছিল, তার সেই কাজটা আগেই শেষ হয়ে গেছে। তাই সে তার আর ইউনুর জন্য প্লেনের টিকিট কেটে বুক করে ফেলেছে। এখন তারা দুইজনেই প্লেনে থাকা অবস্থাতেই জাকুক মিস মুনের কলটা রিসিভ করলো। হ্যালো মিস মুন, কি হয়েছে? সবকিছু কি ঠিক আছে? মিস মুন কান্না আটকাতে না পেরে ভাঙা স্বরে বলে উঠল, জাকুক বাবা, সর্বনাশ হয়ে গেছে। তে, জিমিন, সুগা, ওদেরকে বোগাম নামে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। আর লিসাকে মেরে ওর লাশটা মেঝেতে ফেলে রেখে গেছে। এই কথা শুনে জাকুকের জন্য এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। জাকুক নিজেকে সংযত করে জিজ্ঞাসা করলো মিস মুনকে, মানে বোগাম, তে, জিমিন, সুগা ওদেরকে কিডন্যাপ করেছে, কিন্তু কিভাবে? আর মা বাবা ঠিক আছে তো? ওরা কিভাবে মেনশনের ভিতরে ঢুকলো তা জানি না। আর হ্যাঁ, জিন ম্যাম আর আরএম স্যার ঠিক আছেন। আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম। বাড়িতে তে, জিমিন আর সুগা আর কিছু মেয়েরা ছিল। আমরা বাড়ি ফিরে দেখি মেনশনের গেটের সব গার্ডরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, আর লিসার রক্তাক্ত শরীর বাড়ির দরজার সামনে ফ্লোরে পড়ে আছে। আরএম স্যার এসব দেখে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন। জিন ম্যাম ওনাকে ঘরে নিয়ে গেছেন। জিন ম্যামই আমাকে বলেছে তোমাকে কল দিতে। তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো জাকুক বাবা, আমার অনেক ভয় করছে। জাকুকের হৃদয়ে যেন কেউ ছুরি দিয়ে আঘাত করছে। তে, সুগা, জিমিনের কথা ভাবতেই জাকুকের মাথা ঠিক থাকছে না। জাকুক মিস মুনকে বলে, মিস মুন, আপনি মা বাবার দিকে খেয়াল রাখেন। আমি বাড়ি ফিরে আসছি শীঘ্রই। আমি এখন প্লেনে। জাকুক আর কিছু বলল না, ফোনটা কেটে দিল। ইউনু জাকুকের পাশে বসে থাকায় সবকিছু শুনতে পেল। জাকুক ইউনুকে বলে উঠল, ইউনু, আমাদের এখনই বাসায় তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তুই এক কাজ কর, বাকি সদস্যদের ফোন দে, তারা যেন রেডি থাকে। জি স্যার, আমি এখনই সবাইকে ফোন করছি। প্রায় 4 ঘন্টা পর জাকুক আর ইউনু মেনশনে এসে পৌঁছালো। জাকুক বাসায় ঢোকার সাথে সাথে জিন ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল জাকুকের গালে। তোর মতো ছেলে জন্ম দিয়ে আমি পাপ করেছি। আমি ভাবতেও পারিনি এতটা নিচে নেমে গিয়েছিস তুই। এই জন্যই আমাদের এখানে আসতে দিবি না বল? ওই নিষ্পাপ মেয়েটার সাথে কিভাবে পারলি এসব করতে তুই? তুই জানিস ও আমাকে কত বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল? জাকুক এই কথা শুনে একটু অবাক হয়ে যায়। অপরাধী কণ্ঠে জিজ্ঞেস করে জিনকে, মানে তে আবার তোমাকে কোন দুর্ঘটনার হাত থেকে বাঁচালো? জিন এবার জাকুককে ওই দিনের সকল ঘটনা খুলে বলল। জাকুকের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তে তার মায়ের জীবন রক্ষা করেছিল, আর সেই তেকে জাকুক এত শাস্তি দিল। অপরাধী আর লজ্জায় জাকুকের মাথা নিচু হয়ে এলো। সত্যি সে কত বড় ভুল করেছে তের সাথে। জিন আবার বলে উঠল জাকুককে, তোর জন্য আজকে 3টা মানুষের জীবন বিপদের মুখে, শুধুমাত্র তোর জন্য। মিস মুন রান্নাঘরে দাঁড়িয়ে মন খারাপ করে দেখছেন সব। ইউনু চুপ করে দাঁড়িয়ে আছে জাকুকের পিছনে। জাকুক নিশ্চুপ, মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে জিন আর আরেমের সামনে। আরেম অবশেষে বলে উঠল জিনকে, জিন, ওকে ছেড়ে দাও। জিন আর কিছু না বলে জাকুককে ছেড়ে দিল। আরেম এবার জাকুকের সামনে গিয়ে দাঁড়ায়। গম্ভীর আর হতাশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল আরেম জাকুককে, শোন জাকুক,
যেহেতু তুই অন্যায় করেছিস, তাই তোকে অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে। তুই এখনই আমার তেয়ে মা জিমিন আর সুগাকে ওই বোগামের কাছ থেকে ফেরত নিয়ে আসবি, সে যে করেই হোক। জাঙ্কুক আরেমের কথা শুনে প্রতিজ্ঞাবদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে আরেমকে বলে উঠল, হ্যাঁ বাবা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিও। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করেই তবে থামবো। জাঙ্কুক এটা বলে ইউনোকে নিয়ে গাড়ি করে বের হয়ে গেল বোগামের দেওয়া ঠিকানায় যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে বোগাম তে, জিমিন আর সুগাকে এনে চেয়ারের সাথে বেঁধে রেখেছিল। জিমিন আর তে এখনো সেন্সলেস। প্রায় অনেকক্ষণ পর সুগার জ্ঞান ফিরে এলো। নিজেকে এই অবস্থায় দেখে সুগার বুঝতে বেশি দেরি হলো না যে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে এখানে। বোগাম সুগার জ্ঞান ফিরতে দেখে অট্টহাসি হেসে বলে উঠল, জ্ঞান ফিরলো তাহলে সুগা? তো বল, আমার সারপ্রাইজ কেমন লাগলো? যদিও এখনো সারপ্রাইজ দেওয়া আমি শুরু করিনি, করব। তুই কি জানিস, তোর ভাই জাঙ্কুক এখানে আসলে আমি তোদের তিনজনকে তিলে তিলে শেষ করব ওই জাঙ্কুকের চোখের সামনে, যাতে করেও ফিল করতে পারে নিজের আপনজনদের হারানোর যন্ত্রণা কতটা গভীর হয়। সুগা বোগামের এই কথা শুনে ভয় পাওয়ার বদলে হালকা হাসলো। ফিসফিস করে বলে উঠল বোগামকে, শোন রে চামচিকি, তোর মতো খ্যাকশিয়াল জাঙ্কুক স্যারের মতো সিংহের ধারের কাছেও যেতে পারবে না। আগেরবার তো আমাকে মারতে চেষ্টা করার ফলে তোর ভাইকে মেরে ওর মাংস ব্ল্যাক ফ্যাংকে খেতে দিয়েছিল। এবার তোর পালা, তুইও রেডি থাক, তুইও যাবি ওই ব্ল্যাক ফ্যাংয়ের পেটে শীঘ্রই। তবে ভুলেও তীরের গায়ে হাত দিস না, ওর গায়ে হাত দিলে জাঙ্কুক যে তোর কি করবে তুই স্বপ্নেও ভাবতে পারবি না। সুগার কথা শুনে বোগামের চোখ ছোট হয়ে এলো, কিন্তু বোগাম নিজের রাগকে নিয়ন্ত্রণ করে রাখলো। এইদিকে জাঙ্কুকদের গাড়িও বোগামের দেওয়া ঠিকানায় পৌঁছে গিয়েছে। জাঙ্কুক নিজের গাড়ি থেকে বের হলো ইউনুকে নিয়ে। জাঙ্কুক আর ইউনু ধীরে ধীরে প্রবেশ করলো ওই ডেরার ভেতরে। বোগাম জাঙ্কুককে দেখে তালি মেরে উঠল, বাহ বাহ বাহ, অবশেষে জিওন জাঙ্কুক আমার কাছে ধরা দিল তাহলে। জাঙ্কুক কিছু না বলে হঠাৎ করে নিজের হাঁটু গেড়ে বোগামের সামনে বসে পড়ল। শান্ত স্বরে বলে উঠল, বোগাম, আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে মেরে ফেল, তুই তাও সুগা, তে আর জিমিনকে কিছু করিস না। বোগাম জাঙ্কুকের এইরূপ দেখে এতটাই খুশি হয়ে গিয়েছিল যে তার আর মাথায় আসেনি যে এইটা জাঙ্কুকের আরেকটা চাল। বোগাম শয়তানি হাসি হেসে জাঙ্কুকের কাছে এগিয়ে গেল। বোগাম জাঙ্কুকের বেশ কিছুটা কাছে এসে দাঁড়াতেই জাঙ্কুক হঠাৎ করে তার পকেট থেকে একটা ধারালো ব্লেড দিয়ে বোগামের হাঁটু বরাবর একটা কোপ দিল। বোগাম কিছু বুঝে ওঠার আগেই সাথে সাথে ওই জায়গা থেকে গল গল করে রক্ত বের হতে শুরু করলো। বোগাম তার হাঁটু ধরে চিৎকার করে উঠল, কুত্তার বাচ্চা, তোর মনে এই ছিল? দাঁড়া, আজ তোকে বোঝাবো ওই বোগামের সাথে চালাকির ফল কি হয়। কই তোরা সব, মেরে ফেল ওদেরকে। দুইজন গার্ড তাদের গান নিয়ে তে, জিমিন আর সুগাকে যখনই শুট করতে যাবে, ঠিক তখনই ইউনু তাদের বুক বরাবর স্পাতের তীক্ষ্ণ ধারালো দুইটা ছুরি ঢুকিয়ে দিল। মুহূর্তের মধ্যে দুইজন গার্ড ওখানেই মারা গেল। তে আর জিমিনেরও এতক্ষণে জ্ঞান ফিরে এসেছে। আশেপাশের অবস্থা আর পরিবেশ দেখে তারা ভয়ে কাঁপছে, বিশেষ করে জাঙ্কুকের মারামারি দেখে। বোগাম তো অনেক রেগে গেল। হুঙ্কার দিয়ে বলে উঠল বোগাম, বাকিরা সব কোথায়? তোরা মার ওদেরকে, মেরে ফেল। কিন্তু না, আর কোনো গার্ড এলো না সেখানে। জাঙ্কুক ভয়ানক হাসি দিয়ে বোগামের কাছে গিয়ে বসলো। সো স্যাড, কেউ এলো না তোকে বাঁচাতে। অবশ্য আসবে কিভাবে, যখন ওরা নিজেরাই আর বেঁচে নেই? তুই কি ভেবেছিলি তুই একাই চালাক? আরে, তোর মতো কত মাফিয়াদের এক সেকেন্ডে ফিনিশ করে দিলাম। তুই ভেবেছিলি তুই আমাকে মারবি, আমার আপনজনদের ক্ষতি করবি। আসলে জাঙ্কুক প্লেনে থাকা অবস্থাতেই ইউনুকে দিয়ে তার মাফিয়া জগতের বাকি সদস্যদের ফোনেই জানিয়ে দিয়েছিল কি কি করতে হবে। আর সেই সকল মাফিয়া সদস্যরাও খুবই চালাকির সাথে বোগামের দেওয়া ঠিকানায় পৌঁছে বোগামের গার্ডদের মতো পোশাক পরে বাইরে থাকা বোগামের সকল গার্ডদের মেরে ফেলে, খুবই চালাকির সাথে। এরপর তাদের লাশগুলোকে এমন ভাবে সাজিয়ে রেখে যায় যা দেখে বোঝার উপায় নেই যে সেই সব গার্ড আগেই মারা গেছে। বোগাম, তে, জিমিন আর সুগা যে রুমে ছিল সেইখানে দুইজন গার্ডের সাথে অবস্থান করেছিল, যার জন্য বোগামও এই বিষয়টা খেয়াল করতে পারেনি। জাঙ্কুক বোগামকে আর কিছু বলার সুযোগ দিল না। তার ছুরি নিয়ে বোগামের গলায় একটা টান বসিয়ে দিল। ব্যাস, বোগামের খেলা ওইখানেই শেষ। এইদিকে ইউনু সুগা, তে আর জিমিনের বাঁধন খুলে দিল চেয়ার থেকে। জাঙ্কুক ইউনুকে বলল, সবাইকে নিয়ে গাড়িতে বস তুই, আমি আসছি। ইউনু সবাইকে নিয়ে ওই ডেরা থেকে বের হয়ে গেল গাড়িতে বসার উদ্দেশ্যে। জাঙ্কুক তার পকেট থেকে একটা ছোট বক্স বের করে কি যেন একটা ছোট জিনিস সেই ডেরার মাটিতে রাখলো, একটা টাইমার সেট করে দিয়ে।
আসলে এটা একটা বোম ছিল, যেটা দেখতে ছোট হলেও ভয়ানকভাবে বিস্ফোরণ করে সবকিছু জ্বালিয়ে দেয়। জাঙ্কুক বোগামের লাশটা ওই বোমের পাশে রেখে ওই ডেরা থেকে বের হয়ে গেল। গাড়িতে উঠে বসলো জাঙ্কুক। ইউনো গাড়ি স্টার্ট দিল, গাড়ি চলতে শুরু করলো। গাড়ি যাওয়ার 20 মিনিট পরেই ভয়ানক বিস্ফোরণ ঘটে বোগামের লাশ আর তার গার্ডদের লাশ সহ পুরো ডেরাটাই আগুনে ছিন্ন ভিন্ন হয়ে গেল। প্রায় আধা ঘন্টা পর গাড়ি এসে থামলো জিয়ন মেনশনের সামনে। ভেতর থেকে জাঙ্কুক, ইউনু, সুগা, তে আর জিমিন বের হয়ে এলো। মিস মুন সবাইকে একসাথে ফিরে আসতে দেখে অনেক খুশি হয়ে গেলেন। জিনার আর এম স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাইকে দেখে। জিন দৌড়ে গিয়ে সবার আগে তেকে জড়িয়ে ধরলো। আরেম ও জিনের পেছনে এসে দাঁড়ালো। সবাইকে সুরক্ষিতভাবে দেখে আরেমের বুকের ব্যথাটা যেন অনেক গুণ কমে গেল। জিন বলে উঠল, উফ, তোমরা সাবধানে ফিরে এসেছো দেখে আমি অনেক খুশি হয়েছি মা। আমি তো ভেবেছিলাম তোমাদেরকে আর দেখতেই পারবো না। তুমি তো সবকিছুতেই বেশি বেশি চিন্তা করো। মাঝে মাঝে মনে হয় তুমি ভুলে যাও জাঙ্কুক আমার ছেলে। আমার ছেলে কোনো কিছু অসম্পূর্ণ রেখে আসবে না, কখনোই। আর সবাইকে সাবধানে ফিরিয়ে আনার মাধ্যমে আমার ছেলে তার ভুলের প্রায়শ্চিত্ত করেছে। জাঙ্কুক আরেমের কথা শুনে বুকের ভেতরে কিছুটা শান্তি অনুভব করলো। তে জিনকে জড়িয়ে ধরে বলে উঠল, আঙ্কেল, আপনারা দুজন ঠিক আছেন তো? আমি তো ভেবেছিলাম আপনাদের সাথে হয়তোবার দেখাই হবে না, কিন্তু যখন আল্লাহ আমাদের দেখা নিশ্চিত করে রেখেছেন, সেখানে কার সাথে আছে বাধা দেওয়ার? ঠিক বলেছ তে। জিন তের কথায় সম্মতি জানালো। জাঙ্কুক একবার বলে উঠল মিস মুনকে, মিস মুন, লিসার ডেড বডিটা বেসমেন্টে রেখেছেন তো? হ্যাঁ, তোমার বেসমেন্টের সামনেই রেখে দিয়েছি। জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে বলল, ভালো করেছেন। জাঙ্কুক সুগার দিকে তাকিয়ে বরফ শীতল কণ্ঠে বলে উঠল, শোন সুগা, আজকে ব্ল্যাক ফ্যাং এর খাবার হিসেবে লিসার শরীরটা টুকরো টুকরো করে ব্ল্যাক ফ্যাংকে খেতে দিবি রাতের দিকে। জি স্যার। আসলে গাড়িতে করে ফিরে আসার সময় জাঙ্কুক আর ইউনু সুগা, জিমিন, তের সাথে লিসার মৃত্যুর ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিল। তখনই জাঙ্কুক জানতে পারে সুগার কাছ থেকে যে লিসার বানানো জুস খাওয়ার পরই তারা তিনজন জ্ঞান হারিয়েছিল, আর সেই সুযোগেই বোগাম মেনশনে ঢুকে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। তারা সবাই বুঝতে পারলো যে বোগামে লিসাকে মেরে ফেলেছিল ওইখান থেকে যাওয়ার আগে। এটা শুনে জাঙ্কুক মিস মুনকে সাথে সাথে মেসেজ পাঠিয়ে বলে দিয়েছিল যে লিসার ডেড বডিটা যেন বেসমেন্টে নিয়ে রেখে দেওয়া হয়, বাকিটা সে দেখে নেবে। আরেম এবার বলে উঠল, আচ্ছা, এখন তোমরা সবাই উপরে গিয়ে বিশ্রাম নাও নিজেদের রুমে। আমি আর জিন রাতের বেলা তোমাদের সবার সাথে কিছু জরুরি বিষয়ে কথা বলবো। তে, জিমিন উপরে উঠে নিজেদের রুমে চলে গেল। সুগা, জাঙ্কুকও যে যার রুমে চলে গেল, আর ইউনু গেস্ট রুমে চলে গেল। যেহেতু ইউনু জাঙ্কুকের মেনশনে থাকতো না, তাই ইউনুর জন্য গেস্ট রুমটাই বরাদ্দ ছিল। এই মুহূর্তে সবাই অনেক ক্লান্ত, তাই সবাই বিছানায় গা দেওয়া মাত্রই গভীর ঘুমে তলিয়ে গেল। রাতের বেলা খাওয়া দাওয়ার পর সবাই লিভিং রুমে একসাথে হলো। সর্বপ্রথম জিন বলে উঠল জাঙ্কুককে উদ্দেশ্য করে, শোন জাঙ্কুক, যেহেতু তুই আমার তেমার সাথে অন্যায় করেছিস, তাই শাস্তি হিসেবে তোর তেকে বিয়ে করতে হবে। তুই চাস বা না চাস, তুই তেকে বিয়ে করবি। জাঙ্কুকের চোখে একটা দুষ্ট আনন্দ ফুটে উঠল জিনের এই কথা শুনে। জাঙ্কুক একটা ইনোসেন্ট ভাব নিয়ে বলে উঠল জিনকে, ঠিক আছে মা, আমি এই শাস্তি মেনে নিলাম। আমি রাজি তেকে বিয়ে করতে, কিন্তু আমি রাজি নই। লিভিং রুমে বসে থাকা সবার মুখ যেন মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল তের এই কথা শুনে। জাঙ্কুকের চেহারাটাও মুহূর্তের মধ্যে বলেন রূপ ধারণ করলো তের এই কথা শুনে। জিন তের দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কেন মা, তুমি রাজি না কেন? তে কিছুটা দ্বিধাবোধ করে বলে উঠল, কারণ আমি চাই না এই অন্ধকার মাফিয়া জগতের সাথে বেঁচে থাকতে। আমি চাই না জাঙ্কুককে বিয়ে করতে। আর আন্টি, কি এমন গ্যারান্টি আছে যে জাঙ্কুক আমাকে বিয়ে করলেই ভালো হয়ে যাবে, নিজের সব পাপ কাজ ছেড়ে দেবে? যদিও আগের মতোই থেকে যায়, তখন তখন আমি কি করব? তের কথায় লিভিং রুমের সবাই সম্মতি জানালো। আসলেই তো, জাঙ্কুক যদি আবার আগের মতো হয়ে যায় তেকে বিয়ে করার পর, তখন কি হবে? আর আমি এবার তের দিকে তাকিয়ে বলে উঠল, তে মা, আমি বুঝতে পারছি তুমি এই বিষয় নিয়ে চিন্তিত, কিন্তু তে মা, আমি আমার ছেলেকে চিনি। ও যেটা প্রতিজ্ঞা করে সেটাও পালন করে। আমি বিশ্বাস করি যে আমার ছেলে তার সব পাপ কাজ ছেড়ে দেবে, কারণ সে যে তোমাকে এখন অনেক ভালোবাসে। জাঙ্কুক এবার তেকে উদ্দেশ্য করে বলে ওঠে, তে, আমাকে মাফ করে দাও। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে বিনা কারণে শাস্তি দিয়েছি, যার কোনো ক্ষমা হয় না। কিন্তু তে, একটা মানুষকে তো একবার সুযোগ দেওয়া উচিত, তাই না? তুমি আমাকে একবার সুযোগ দাও, আমি তোমাকে প্রমাণ করে দেখাবো পৃথিবীর সবচেয়ে ভালো পুরুষ হয়ে।
একবার আমাকে সুযোগ দাও তে, দয়া করো আমার উপর। আমি যে তোমাকে আমার নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। জাঙ্কুকের কথা শুনে তে আর না করতে পারলো না এই বিয়েতে। আর সত্যি বলতে জাঙ্কুক আর ইউনোই তো তে, জিমিন আর সুগাকে একটা বড় বিপদের হাত থেকে উদ্ধার করেছে। তার প্রতিদান হিসেবে না হয় জাঙ্কুককে একবার সুযোগ দিয়েই দেখলো তে। ঠিক আছে, আমি রাজি এই বিয়েতে। ব্যাস, লিভিং রুমে সবার মুখে যেন আনন্দের আভাস ফুটে উঠলো আবারও। সুগা আমতা আমতা করতে করতে বলে উঠলো জিনকে, আন্টি, আপনি তো আমাকে আপনার ছোট ছেলে হিসেবে দেখেন, তাই না? জিন সুগার এমন প্রশ্ন শুনে অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ অবশ্যই, আমি তো তোমাকে আমার আরেকটা ছেলের মতোই দেখি। কিন্তু কেন বলো তো? না মানে, ওই আসলে আন্টি, আমিও একজনকে অনেক ভালোবাসি, আর আমিও তাকে বিয়ে করতে চাই। লিভিং রুমে সবাই যেন আরো একবার অবাক হয়ে গেল। সুগার মতো শান্ত আর লাজুক স্বভাবের ছেলেও যে এইভাবে বিয়ে করার কথা বলবে তা কেউ ভাবতে পারেনি। জিমিনের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে কটমট চোখে সুগার দিকে তাকাচ্ছে, যা জিনের চোখ এড়ালো না। জিন হালকা হেসে সুগাকে জিজ্ঞাসা করলো, সুগা বাবা, তুমি এবার কাকে বিয়ে করতে চাও? নির্দ্বিধায় বলো। আন্টি, মানে আমি জিমিনকে বিয়ে করতে চাই আন্টি। আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি আন্টি। লিভিং রুমে সবার মুখে এক উষ্ণ হাসির রেখা ফুটে উঠল, জিমিন বাদে। জিমিনের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে মাটির দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। আরএম এবার বলে উঠল, ভালোই তো, তাহলে একসাথে দুইটা বিয়ে সম্পন্ন হবে। তো বিয়ের ডেট কালকেই ফিক্স করলে কেমন হয়? এই, তুমি কি পাগল হয়ে গেছো? এত তাড়াতাড়ি কেন? শপিং করতে হবে, আয়োজন আছে, কত ঝামেলা। দেখো জিন, তোমার ছেলে তো আর যে সে কেউ না, মাফিয়া কিংসে। তার তো আর একটা দুইটা শত্রু নেই। তাই আমি চাচ্ছি না জাঙ্কুক আর সুগার বিয়েটা ওইভাবে সবাইকে জানিয়ে করতে। আমি চাচ্ছি ঘরোয়াভাবে একটা ছোট অনুষ্ঠান করে ওদের দুইজনের বিয়েটা সম্পন্ন করতে। আর শপিং তো তোমার ছেলেরা এমনিতেও তাদের বউদের করে দিতে পারবে বিয়ের পর, তাই না? আগে বিয়েটা সম্পন্ন হওয়া জরুরি। হ্যাঁ বাবা, তোমার কথা ঠিক আছে, আমিও একমত এর সাথে। হ্যাঁ আঙ্কেল, আমিও। জিন তে আর জিমিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তে আর জিমিন মা, তোমাদের কি কোনো মতামত আছে এখানে? তে আর জিমিন মাথা নাড়ালো, তারাও একমত আরএম এর মতের সাথে। এর পরের দিন ছোটখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে জাঙ্কুক আর তে, জিমিন আর সুগার বিয়ে সম্পন্ন করা হলো। ইউনো, জিন, আরএম আর মিস মুন মন থেকে দোয়া করলো জাঙ্কুক, তে, সুগা আর জিমিনের জন্য। জিন তে জাঙ্কুকের রুমে নিয়ে গেল, আর মিস মুন জিমিনকে সুগার রুমে নিয়ে গেল। জিন তের দিকে তাকিয়ে একগাল হেসে রুম থেকে চলে গেল। মিস মুন ও জিমিনকে রুমের ভেতর রেখে বাইরে চলে আসলেন। তে জাঙ্কুকের বিছানার উপর বসে আছে, তার বুকটা দুরুদুরু করছে এক অজানা অনুভূতিতে। কিছুক্ষণ পরে জাঙ্কুক রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে দরজাটা লাগিয়ে দিল। জাঙ্কুক এক পা করে তের দিকে এগিয়ে গেল। তেকে যেন ওই লাল বেনারসিতে আজকে একটু বেশি সুন্দর লাগছে জাঙ্কুকের কাছে। জাঙ্কুক আর নিজেকে ধরে রাখতে পারছে না। আজকে সে তেকে সম্পূর্ণ অধিকারের সাথে নিজের করেই ছাড়বে। তে জাঙ্কুকের এগিয়ে আসা দেখে কিছুটা পিছিয়ে গেল। কাপা কাপা কণ্ঠে বলে উঠল তে, শুনুন, আপনি কিন্তু আবারও ওইরকম করছেন আমার সাথে। এটা কিন্তু ঠিক না। জাঙ্কুক আবার একটা শয়তানি হাসি হেসে তের মুখের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বলে উঠল, সুইট হার্ট, আজকে রাতে তোমাকে আমার করেই ছাড়বো। অনেক অপেক্ষা করিয়েছো সুইট হার্ট, আর নয়। আর আমার একটা শাস্তি এখনো বাকি আছে। কি শাস্তি? আমি দেশের বাইরে থাকাকালীন আমার ফোন না ধরার শাস্তি। এটা বলে জাঙ্কুক তেকে আর কিছু বলতে দিল না। তের ঠোঁটে নিজের ওষ্ঠজোড়া চেপে ধরলো এক গভীর চুম্বনে। আরেকটা হাত দিয়ে জাঙ্কুক রুমের লাইটটা অফ করে দিয়ে তের শাড়ির আঁচলটা খুলতে ব্যস্ত হয়ে পড়লো। তে জাঙ্কুককে সরাতে চাইছে, কিন্তু পারছে না। জাঙ্কুক তের শাড়িটা এক টানে খুলে ফেলে দিল মেঝেতে। তে এখন লাল রঙের ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের সামনে। জাঙ্কুক নেশালো দৃষ্টিতে তের উন্মুক্ত পেটের দিকে তাকিয়ে আছে। তার ডান হাত স্লাইড করে তের নাভির উপর চলে গেল। জাঙ্কুক একটা টান দিয়ে তের পেটিকোটের ফিতাটা খুলে ফেললো। অন্য হাত দিয়ে তের ব্লাউজটাও পিছন থেকে খুলে দিল। লজ্জায় তের মুখটা লাল হয়ে গেছে, তাও সে এবার আর জাঙ্কুককে বাধা দিল না। জাঙ্কুক তেকে পুরোপুরি উন্মুক্ত করে ফেলল তার সামনে। তেকে বিছানার উপর শুয়ে দিয়ে জাঙ্কুক নিজের পাঞ্জাবিটা এক টানে খুলে ফেলে দিল তার শরীর থেকে। চাঁদের আলোতে জাঙ্কুকের সেই উদাম পেশিবহুল শরীরটা স্পষ্ট ফুটে উঠল তের চোখের সামনে। জাঙ্কুক তের উপর উঠে গেল, তেকে আবার ডিপলি কিস করলো। তের ওষ্ঠজোড়া আবার এক গভীর চুম্বনে নিজের ঠোঁটে মিশিয়ে নিল।
তের ঘাড়ে গলায় মুখে বুকে সব জায়গায় নিজের ছোঁয়া এঁকে দিল জাঙ্কুক। নিজেকে আর ধরে রাখতে পারছে না জাঙ্কুক। নেশা ভরা কণ্ঠে বলে উঠল জাঙ্কুক তেকে, সোনা, আমি আর পারছি না, আমার এখন তোকে চাই গভীরভাবে। আটকে রেখেছি কি আপনাকে আমাকে ভালোবাসতে? জাঙ্কুক তের সম্মতি পেয়ে এক সেকেন্ডও দেরি করলো না। নিজের ট্রাউজারটা এক টানে খুলে ফেলে দিয়ে মেঝেতে আবারও তের উপর উঠে বসলো। জাঙ্কুক নিজেকে তের মাঝে হারিয়ে ফেললো মুহূর্তের মধ্যেই। তে জাঙ্কুককে অনুভব করতে পেরে হালকা আর্তনাদ করে উঠল। আস্তে, সোনা, আমি তোকে আজকে সারা রাত চাই, প্লিজ না করিস না, আমি বেশি কষ্ট দেব না। এটা বলে জাঙ্কুক তার তেকে নিয়ে এক গভীর ভালোবাসার সমুদ্রে ডুব দিল। অন্যদিকে সুগা রুমে প্রবেশ করে রুমের দরজা লাগিয়ে দিয়ে জিমিনের কাছে এগিয়ে গেল। জিমিন সুগাকে তার কাছে আসতে দেখে লাফ দিয়ে উঠে দাঁড়ালো, বলে উঠল, ওই বুইড়া বিড়াল, একদম আমার কাছে আসবে না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সুগা একটা শয়তানি হাসি হাসলো, নেশা ভরা কণ্ঠে বলে উঠল জিমিনকে, উফ কাঠ বিড়ালি, কাছে না আসলে কিভাবে হবে বলো তো? তুমি কি জানো না বাসর রাতে বিড়াল মারতে হয়, না হলে যে তোমার স্বামীর আর মান সম্মান থাকবে না। কুষ্টি মারি তোর মান সম্মানের, খবরদার আমার কাছে আসবি না, না হলে। জিমিন তার কথা শেষ করতে পারলো না, তার আগে সুগা জিমিনকে তার বুকের সাথে চেপে ধরলো। জিমিনের ঘাড়ে নিজের নাক ঘষতে লাগলো। জিমিনের মুখটা লাল বর্ণ ধারণ করলো। সুগা জিমিনকে আর কথা বলার সুযোগ দিল না। খুব যত্ন করে জিমিনের শরীরটাকে নিজের চোখের সামনে উন্মুক্ত করতে শুরু করলো সুগা। জিমিন যেন চেয়েও বাধা দিতে পারছে না সুগাকে। সুগা জিমিনকে বিছানার উপর শুয়ে দিয়ে তার গায়ের উপর উঠে গেল। ফিসফিস করে বলে উঠল জিমিনের কানের কাছে, সোনা, অনেক জ্বালিয়েছ আমাকে, আজকে রাতে তুমি বুঝবে এই বুইড়া বিড়ালের কত শক্তি। ব্যাস, এটা বলেই সুগা জিমিনকে নিজে করে নিতে শুরু করলো। পরম যত্ন আর আদরের সাথে জিমিনও যেন সুগার ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেললো।